চেষ্টা চলেছে। প্রশ্ন হলো, রাজ্যের একটা শিক্ষা পোর্টাল সে এতটাই দুর্বল, তার উপরে কোথাও কোনো নজরদারি নেই, তাকে তো সহজভাবে হ্যাক করা হচ্ছে এবং দিনের পর দিন এই ট্যাবের দেও টাকা অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ট্রান্সফার করা হচ্ছে। তাহলে পুলিশ মন্ত্রী যিনি আছেন তাদের কোনো তৎপরতা নেই। সাইবার ক্রাইম নিয়ে যারা ডিল করেন তারা কি করছিলেন? মালদার যে শিক্ষককে গ্রেপ্তার করা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেস বলে ওখানকার প্রতিষ্ঠিত এবং চিহ্নিত ব্যক্তিত্ব। একজন তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে এখানে গ্রেপ্তার হয়েছে। এটাকে কার্যত কোনো হ্যাকিং বা প্রশাসনিক কিছুটা বিচ্যুতি ত্রুটি কারোর ভুল বলে চালিয়ে দেবার যারা চেষ্টা চালাচ্ছেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ এটা বুঝতে পারছে যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে সরকারের কোনো দপ্তরকেও কার্যত দুর্নীতি স্পর্শের বাইরে রাখতে পারেনি, যে সরকার প্রত্যেকটি ডিপার্টমেন্টে একটা দলতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক লুটকে প্রতিষ্ঠা করেছে, যে সরকার কয়লা, বালি, নদীর বোল্ডার থেকে শুরু করে শিক্ষকের চাকরি, ডুয়ার্সের জঙ্গলের কাঠ, নদীর চর, ডিভিসির জমি, রেলের জমি, কলকাতার ফুটপাত, কলকাতার উপকণ্ঠের বিভিন্ন জায়গায় খাস জমিকে কার্যত অন্যের হাতে তুলে বিক্রি করে দিয়েছেন। সাম্প্রতিককালে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা এবং কিছু জমির দালাল তারা সম্পূর্ণভাবে জমির কাগজপত্র চেঞ্জ করছে গরিব অসহায় মানুষের, গান পয়েন্টে করছে। তারা পুলিশের কাছে গেলে পুলিশ তাদের কোনো বক্তব্য শুনছে না। আরেকটা শ্রেণী যারা করছে তারা পৌঁছে যাচ্ছে যে টাকা পাচ্ছিস তা নিয়ে নে, জলের দামে কার্যত এদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে। বারাসাতের একটা বিশেষ চক্র, এক বিশেষ ব্যক্তি মানে তরুণ, তিনি তো কার্যত দেগঙ্গা এদিকে কামদুনি এলাকা থেকে শুরু করে বারাসাত পর্যন্ত কোটি কোটি টাকার জমি আত্মসাৎ করে ফেলেছেন, রাতারাতি বয়েছে সম্পত্তি। এটা প্রত্যেকের জানা, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাও জানেন, কিন্তু কার অদৃশ্য অঙ্গুলি হেলনে এখন পর্যন্ত পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। সর্বত্র লুট। আর পুলিশের কথা, পুলিশ তো দীর্ঘদিন ধরে অফিসিয়াল ব্রিফিং বন্ধ রেখেছিল, বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল অফিসিয়াল ব্রিফিং। হঠাৎ সোমবার থেকে আবার সেটা চালু হলো। সাংবাদিকরাই বলছিলেন এটা নাকি সরকারের বাইরে থেকে তৃণমূলের এক বিশেষ ব্যক্তিত্ব উত্তরাধিকারী, তার কথাতেই শেষ পর্যন্ত এটা চালু হয়েছে। তাহলে পুলিশ বন্ধ রেখেছিল কেন? দৈনন্দিন ঘটনা প্রবাহ, বিশেষ ঘটনা, এগুলো তো সংবাদ মাধ্যমের কাছে নিয়ে আসা পুলিশের দায়িত্ব। তাহলে কি পুলিশ কিছু গোপন করতে চাইছিল? রাজ্যের সর্বত্র যে ঘটনা ঘটছে সেগুলো যেভাবে তারা এনসিআরবি কে তথ্য পাঠায় না, সেভাবেই কি তারা সংবাদ মাধ্যমের থেকেও এখন দূরে সরিয়ে রাখতে চাইছে? এটা যখন শুরু হয়েছে সোমবার থেকে, নিঃসন্দেহে আমরা তাকে মানে এটা ভালো লক্ষণ, কিন্তু শোনা যাচ্ছে এটা সরকারের বাইরের সিদ্ধান্ত। অর্থাৎ কার্যত এই সরকারের বাইরে রয়েছে আরেকটা সরকার। এই সরকার, বাইরের সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে চেয়ারম্যান বদল, সভাপতি বদল, বিভিন্ন ব্লকের সভাপতি বদল, তা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। আপনারা সাংবাদিকরা আমাদের এসে প্রতিক্রিয়া জানতে চাইছেন, কিন্তু খোলস বদলালেই তো ভিতরের প্রাণীটা বদলে যায় না। মানুষ তৃণমূলকে এক জানে, মানুষ তৃণমূলকে চেনে, তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত একইভাবে তারা সংঘবদ্ধ হয়ে আছে। সুতরাং সেই কারণে
আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। সাম্প্রতিককালে ইডির তদন্তে এবং ইডির অফিসিয়াল ব্রিফিং এ উঠে এসেছে, মানে বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় ঝাড়খণ্ডেরও ডেমোগ্রাফি বদলেছে। ঝাড়খণ্ডে তারা প্রতিবাদ করছেন, তাদের সাংসদ লোকসভায় বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন। তারা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। সেখানকার যারা ভূমিপুত্র আজকে তাদের চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়েছে এবং তারা কার্যত পরোক্ষভাবে দায়ী করছে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গের এই রুট ব্যবহার করেই বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা তারা সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেটা সার্বিকভাবে তাদের আর্থসামাজিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এখানে তল্লাশি অভিযানের মধ্যে পাওয়া গেল নগদ অর্থ, গয়না, প্রিন্টিং পেপার, প্রিন্টিং মেশিন, আধার জাল করবার জন্য ব্যবহৃত বিভিন্ন ফাঁকা প্রোফর্মা, এগুলো সমস্ত তল্লাশিতে উঠে আসছে। এটাই কি পশ্চিমবঙ্গের আসল চিত্র? ইডির তদন্তে উঠে এসছে যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে একটি চক্র সক্রিয় রয়েছে, যারা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ টাকার পরিচালনা করছে। মোবাইল ফোনের মধ্য দিয়ে বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য উঠে আসছে এবং আমাদের রাষ্ট্রের বাইরে অন্যদের সঙ্গে যোগাযোগ করে এ রাজ্যের মানুষকে শুধু প্রতারণা করা হচ্ছে না, আজকে এ রাজ্যের উপরে একটা বড় কোনো আক্রমণের ছক পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, পশ্চিমবঙ্গের জমি ব্যবহার করে তারা ভারতবর্ষের অন্য জায়গায় পাঠাচ্ছে। আজ থেকে প্রায় 9 মাস আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছেন তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার কারণে কুচবিহারকে সেন্টার করে নেপাল এবং ভুটান থেকে আইএসআইএস তাদের লোককে বা লস্কর তৈবাল তাদের লোককে আজকে পশ্চিমবঙ্গে কুচবিহারে ঢোকাচ্ছে এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মডিউলে আজকে পৌঁছে দিচ্ছে। র্যাডিকালাইজেশন বেড়েছে, বিভিন্ন জায়গায় হেড স্পিচ বেড়েছে। আজকে তদন্ত করে 2 দিন আগে যে 12 তারিখ যে এনআইএ এর রেড হয়েছে, সেখানে যে অস্ত্র, যে পাসপোর্ট তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, তারা দেখা যাচ্ছে যে এসপ্ল্যানেডের টিকিট কাউন্টার থেকে তারা টিকিট কিনেছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে টিকিট কিনেছে। এবং টিকিট এসেছে কোথা থেকে? এসেছে নেপাল, ভুটান থেকে কুচবিহার, কুচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে বাস এর ডিপো থেকে, সেখান থেকে তারা টিকিট কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কলকাতার বেনিয়াপুকুর থেকে পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি পশ্চিমবঙ্গকে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের চালানোর জন্য একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। এটা তাদের কাছে হ্যাপি হান্টিং গ্রাউন্ড নয়, তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গটা তাদের হ্যাপি হোম এবং সেটাকে তৈরি করতে কার্যত ইচ্ছা এবং অনিচ্ছায় সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বিভিন্ন নেতাদের বিভিন্ন সময় বিবৃতি, তাদের চূড়ান্ত মৌলবাদের কাছে আত্মসমর্পণ, শুধুমাত্র ভোটের সমীকরণ বদলানোর জন্য বিভিন্ন মানুষকে দেওয়া স্টেটমেন্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন ঔদ্ধত্যমূলক আচরণ, ভারত বিরোধী বক্তৃতা, প্রকাশ্যে জিহাদ শব্দটি ব্যবহার করা, ইংরেজরা আমাদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল, আমাদের হাতে সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে, এই সমস্ত কিছু আমাদের, এই জল আমাদের, জঙ্গল আমাদের, এই নদী আমাদের, এই জমি আমাদের, এ ধরনের বক্তৃতা কলকাতার অনতিদূরে চলেছে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশের কি কোনো দায়িত্ব নেই? দিনের পর দিন এখানে রোহিঙ্গা ঢুকছে, পশ্চিমবঙ্গে এখনো রোহিঙ্গা ঢুকে চলেছে, বিএসএফ কে দায়ী করছেন। আরে 2200 কিলোমিটারের একটা পোরাস বর্ডার, বাংলাদেশের সঙ্গে আমাদের সীমান্ত 4007 কিলোমিটার, তার মধ্যে ত্রিপুরা আছে, আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া। তো সেখানে যদি পুলিশ, এনআইএ এবং বিএসএফ একসঙ্গে অপারেশন না করে, এ ধরনের কার্যকলাপ বন্ধ করা যেতে পারে না। আমরা বিশ্বাস করি এক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজনের প্রয়োজন নেই, কারণ কংগ্রেসের সঙ্গে আমাদের জন্মলগ্ন থেকে বিরোধিতা ছিল, কিন্তু তা সত্ত্বেও আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমত্য ছিল, যেটা এই মুহূর্তে ভারতবর্ষে নেই। অতীতের কংগ্রেস আর রাহুল জিলাপি গান্ধীর কংগ্রেসের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে কাছ থেকে
আজকে তারা যেভাবে এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করছেন, এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, এটা পশ্চিমবঙ্গের মানে মানুষের কাছে এটা চরম বেদনাদায়ক একটা ঘটনা। এই পরিস্থিতি তৈরি হয়েছে, একটা চূড়ান্ত হতাশা সমস্ত মানুষকে গ্রাস করেছে যে আমরা কোন রাজ্যের বাসিন্দা হয়ে গেলাম। আবার শুনলাম নাকি মদন মিত্র বলেছে যারা যারা পার্টির দায়িত্বে আছে তাদের উপর নজরদারি বাড়াতে হবে। তাহলে কি নিরাপত্তার কথা বলছে, তাহলে কি তারা নিরাপত্তাহীনতায় ভুগছে? আসলে এটা কি কোনো প্লান্টেড স্টেটমেন্ট বিতর্কের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য, না সত্যি সত্যি বিদ্রোহ, না তৃণমূল কংগ্রেসের এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব, মুখ্যমন্ত্রীর বাইরে আরেকজন মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে বিতর্ক তৈরি করে মানে সমস্ত মিডিয়া অ্যাটেনশনটা সেই দিকে নিয়ে যাওয়া, নিজেদের ব্যর্থতা ঢাকবার একটা প্রচেষ্টা, এটা চলছে। আমার মনে হয় এ রাজ্যের মানুষ সচেতন, তারা এটা নিয়ে বিচার বিশ্লেষণ করবেন। আপনি বললেন যে কুচবিহার সীমান্ত এই সমস্ত জায়গা ব্যাপার করে আইসিস জঙ্গি ঢুকছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স রাজ্যকে দাঁড়িয়েছিল। রাজ্য সরকার কি এত বড় খবর পাওয়ার পরও কোনো কাজ করছে না বলে আপনি অভিযোগ করছেন? না, রাজ্য সরকারের যে তৎপরতার প্রয়োজন সেই তৎপরতা নেই। আমরা বারবার বলছি গত 7 বছর ধরে এ রাজ্যে জিহাদি চিন্তা ভাবনা বেড়ে চলেছে, র্যাডিকালাইজেশন বেড়েছে। এবং এটা এই সরকারের কাছে এই তথ্য আছে যে কোভিড কালে এ ধরনের সংগঠনগুলো তাদের মডিউল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাড়িয়েছে এবং কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এর আগেও পশ্চিমবঙ্গ পুলিশও এমন কিছু এখানকার বিশেষ বাহিনী এমন কিছু লোককে গ্রেপ্তার করেছে বা এমন কিছু লোককে ট্রেস মানে তারা ইন্টারসেপ্ট করেছে, তাতে বোঝা যাচ্ছে যেখানে একটা বড় কিছু ঘটানোর ছক ছিল। এবং আজকে যেটা অনুমান করা হচ্ছে সারা দেশের সংবাদ মাধ্যমও যেটা নিয়ে ভাবিত, যে এই যে ঘটনা আজকে এনআইএ এর রেডে যারা ধরা পড়েছে তাদের অ্যাক্টিভিটি এবং সাম্প্রতিককালে বেড়ে যাওয়া দেখে মনে হচ্ছে তারা একটা বড় নাশকতামূলক কিছু ঘটনা ঘটাতে চাচ্ছিল। গতকাল ভাটপাড়ায় যে অপারেশন হয়েছে, এই তরফ থেকে যেটা ব্রিফ করা হয়েছে এখন পর্যন্ত পুরো ফিল্মি কায়দায় 5 মিনিটের মধ্যে অপারেশন করা হয়েছে। ভাটপাড়া সেনাবাহিনী ইতিমধ্যে 10 জন 12 জন দুষ্কৃতী তার ইনভলভ ছিল, বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে, বাকি 6 জনের খোঁজে এখনো তল্লাশি চলছে। কিন্তু বিএনপি এরকম ভাবে তৃণমূলের একজন নেতা তার খুন হয়ে যাওয়া, তারপরে এখনো পর্যন্ত বলতে পারে তৃণমূলকে খুন করবে, এটাই তো স্বাভাবিক। ব্যারাকপুর, ভাটপাড়া, আমডাঙ্গা, তো এই পুরো জায়গাটাই তো একটা উপদ্রুত অঞ্চল ঘোষণা করে দিলেই ভালো। আমাদের যিনি প্রার্থী ছিলেন অর্জুন সিং, তার ছেলে সে বাড়িতে থাকে, বিধায়কের বাড়ি, সেই বাড়ির উপরে প্রকাশ্যে বোমাবাজি হলো, গুলি চললো কয়েকদিন আগেই। আজকে একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, আসলে তো রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলে অতীতে যেটা আমরা কংগ্রেসীদের দেখেছি, সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাস মুন্সি, এই সময় কখনো প্রিয়রঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখার্জি, যেটা দেখে আমরা বড় হয়েছি। এটা তো ঠিক সেই গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তখন দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হতো, কিন্তু এখন তো খুন হয়ে যাচ্ছে। বিষয়টি তো ওটাই, ডিএনএ তো সমস্ত কংগ্রেসের, সেটাকে ইনহেরিট করেছে। আর কার্যত প্রতিনিয়ত চলছে, অর্জুন সিং এর উপরে তো সবসময় হামলা চলছে। এর আগেও তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, যদিও তারপরে তিনি তৃণমূলে গিয়েছিলেন। তিনি ভর্তি ছিলেন আমাদের এখানে একটি বেসরকারি হসপিটালে। পরিকল্পিতভাবে ওর ওপরে আক্রমণ করা হচ্ছে। যখন উনি বিজেপিতে এসেছিলেন 103টে মামলা ছিল তার বিরুদ্ধে, তাকে সমাজ বিরোধী বলে সম্বোধন করা হতো। কিন্তু দীর্ঘদিন একদম জন্মলগ্ন থেকে যিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেই অর্জুন সিং যখন বিজেপিতে এলো তখন তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেল। তারপরে যখন তিনি তৃণমূলে ফিরলেন সবাই চুপ করে গেল। আবার যখন অর্জুন সিং বিজেপিতে এসেছেন, প্রার্থী হয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি ইচ্ছা করলে তৃণমূল কংগ্রেসে থেকে যেতে পারতেন, কিন্তু বিজেপিতে এসেছেন, বিজেপি থেকে প্রার্থী করেছে, তারপরে আবার তার উপরে আক্রমণ শুরু হয়েছে। তৃণমূল দুর্নীতির তদন্ত করছে। আমরা তো একটার পর একটা প্লটের নাম বলে দিচ্ছি, গিয়ে তদন্ত করে দেখুন। যেখানে কর্পোরেশন পরিষ্কার থানাকে বলছে যে ইমিডিয়েট কনস্ট্রাকশন বন্ধ করুন, বাগুইহাটি থানাকে বলেছে, একাধিকবার আমি বলেছি, বাগুইহাটি থানাকে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন তারা ক্যাটাগরিক্যালি তারা জানিয়ে দিয়েছে পুলিশকে, যেটা অবৈধ নির্মাণ চলছে। এখানে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ির স্কুলকে ভেঙে সেখানে
আজকে নির্মাণ কার্য চলছে, বন্ধ করতে পারেনি পুলিশ বা বন্ধ করেনি। 5 তলা যেখানে স্যাংশন পাওয়া যায় না, 8 তলা বাড়ি হচ্ছে, একটার পর একটা পুকুর বোঝাচ্ছে, একটার পর একটা কারখানা জমি দখল হয়ে যাচ্ছে। কি ব্যবস্থা নিয়েছে? কোন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করেছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বন সহায়ক নিয়ে তদন্ত করব, সেই তদন্তের রিপোর্ট কোথায়? কোথায় তদন্ত? একটা জায়গা দেখাতে পারবেন একদিনে সল্টলেকের একটা স্কুলে 100 জনের 8 পাস সার্টিফিকেট বার করা হয়েছে একদিনে। বিভিন্ন ডেট লিখে একটি স্কুলে একদিনে 100 জনের তথ্য বার করা হয়েছে। আমরা দেখিয়েছি কাগজ কিভাবে দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটিতে, কামারহাটি মিউনিসিপ্যালিটিতে, বড়নগর মিউনিসিপ্যালিটিতে আজকে সেখানে নিয়োগ হয়েছে। কাদের নিয়োগ হয়েছে? অন্য জেলা থেকে লোক নিয়ে এসছে। এটা আমরা নয়, বিজেপি নয়, স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে যে আমরা প্রতারিত হয়েছি, আমাদের কেউ দেখেনি, বাইরের থেকে লোক নিয়ে এসে চাকরি বিক্রি করা হয়েছে। তারা দুর্নীতির তদন্ত করছে, তারা অর্জুন সিংকে ডাকছে, তো পরিষ্কার দিনের আলোর মতো। যে অর্জুন সিং এর কথা আপনি বলছেন, সেই অর্জুন সিং এ দাবিও করেছেন আজকে যে রাশিয়া থেকে বিশেষ স্প্রে নিয়ে আসা হয়েছে তাকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য। সেই তালিকায় শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব আছেন যাদের রাশিয়া থেকে বিশেষ রাসায়নিক নিয়ে এসে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। অর্জুন সিং অনেক খোঁজ খবর রাখেন। অর্জুন সিং যখন বলেছেন তখন দায়িত্ব নিয়ে বলেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তার সবসময় জীবনের আশঙ্কা আছে, তার কাছে আমাদের থেকে অনেক বেশি খবর থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল যখন পেগাসাস আনার চেষ্টা করতে পারে তখন রাসায়নিক আনতে পারবে না, এরকম মনে করার কোনো কারণ নেই। যখন উনি বলেছেন উনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং ওনার কাছে সেই ইনফরমেশন আছে, নাহলে উনি বলবেন কেন? আমরা তো জানি শুভেন্দু অধিকারীর মানে প্রাণনাশের সম্ভাবনা, চেষ্টার একটা সম্ভাবনা এখানে আছে, এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সেটা মনে, গোয়েন্দা সংস্থাও সেটা মনে করে। সেই জন্য হোম মিনিস্ট্রি তার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। আর অর্জুন সিংকে তো প্রতিনিয়ত অর্জুন সিং এর উপর আক্রমণ চলছে। অর্জুন সিং এর উপর বিজেপি আসার পরে তো খুনের চেষ্টা কম হলো না। তবে কথাটা তো অপ্রাসঙ্গিক নয়। মদন মিত্র, আপনি নিজেও যে কথা উল্লেখ করলেন, মদন মিত্র বলছেন যে দলের খুব গুরুত্বপূর্ণ জায়গায় যারা বসে রয়েছেন তাদের বেশ কয়েকজনের উপর নজরদারি বাড়ানো দরকার, কারণ শক্তিশালী বিরোধী পক্ষ না থাকা দরকার, নইলে দুর্নীতি আটকানো যাবে না। শক্তিশালী বিরোধী পক্ষ থাকা দরকার, নইলে। শক্তিশালী বিরোধী পক্ষ বলতে উনি কি বোঝাতে চাইছেন? দলের মধ্যে শক্তিশালী বিরোধী পক্ষ না দলের বাইরে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল, সেটা বোঝা দরকার। তবে মদন মিত্র অনেক দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তৃণমূলের উত্থান পতনকে দেহ মন দিয়ে দীর্ঘদিন স্পর্শ করেছে। এখন প্রতিদিন রং বেরঙের জামা কাপড় পরে ও লাভলির ছদ্মবেশে যে মদন মিত্র লুকিয়ে আছে মুখোশের আড়ালে, সেই মদন মিত্র তো একজন আদ্যন্ত রাজনৈতিক কর্মী, তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন। তো তখন তিনি যখন কথাটা বলেছেন তখন কি হচ্ছে এবং তৃণমূলের বর্তমান পরিস্থিতি কি, সরকারের পরিস্থিতি কি, দুর্নীতি, বিচ্যুতি, রাহাজানি, দখলদারি, এগুলো যে আছে, তো সেটা মদন মিত্র এই কথার মধ্যে দিয়ে প্রমাণ করে দিলেন। তিনি আরো বলেন, দলে একদল লোক আছে যারা এলোমেলো করে দিতে চাইছে যাতে লুটে পুটে খাওয়া যায়। খাওয়া যায়টা উনি বলেছেন, খাচ্ছে এইটা বলছেন না। খেয়েছে, প্রচুর খেয়েছে, এত বেশি খেয়ে ফেলে যে কোনো হজম হচ্ছে না, সেইটা বরঞ্চ উনি যাতে হজমের ব্যবস্থাতে হয় কোনো পাচন টাচন দিন। মদন মিত্রের সুরে ভরতপুরের হুমায়ুন কবির, তিনিও বলেছেন শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে, এবং তিনিও বলছেন কেন থানা ঠিক 200 মিটারের মধ্যে মানুষ মারা যাবে এগুলো গাফিলতি নয়, সবার কাজের পর্যালোচনা দরকার, এসব ক্ষেত্রে থানা লেভেলের অফিসারদের বিরুদ্ধে তদন্ত শুরু করা দরকার। সবচেয়ে আগে তো তদন্ত করবার প্রয়োজন সেই অফিসারদের, কেন ওকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। হুমায়ুন কবির যে প্রকাশ্যে বলল যে 30% হিন্দু মাত্র এখানে আছে, যখন চাইবো 1 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেনি? সেই পুলিশের বিরুদ্ধেই তো প্রথম তদন্ত করার প্রয়োজন আছে। আর মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার প্রয়োজন আছে তিনি কেন কোনো শব্দ উচ্চারণ করলেন না। নাকি ভোটের অঙ্ক ঠিক করবার জন্য
মৌলবাদকে একটু পিছন থেকে হাওয়া দেওয়ার জন্য ওই স্টেটমেন্টটাকে প্লান্ট করানো হয়েছিল। হুমায়ুন কবির যে বক্তব্যটা রেখেছিলেন সেটা কি ওর নিজের বক্তব্য না টিউটার স্টেটমেন্ট, সেটা এখন ভেবে দেখার সময় এসেছে। কুণাল ঘোষ ট্যাপ কেলেঙ্কারি পরিপ্রেক্ষিতে এখন বলছেন যে এত বড় একটা সিস্টেম সবাই যে নিখুঁতভাবে কাজ করছে এটা নয়, তবে জামতা অপারেশনের স্টাইলে পুলিশই জানিয়েছে এই সিস্টেম হ্যাক করা হয়েছিল, কিন্তু সবাই সঠিকভাবে কাজ করেনি, এটাও সঠিক। না না, আমি তো বলছি এটাকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এই একটা হ্যাকিং তত্ত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইখানে গ্রেপ্তার হচ্ছে কারা? গ্রেপ্তার হচ্ছে তৃণমূল কংগ্রেসের শিক্ষক, তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন যে দুর্নীতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে মানে এই ধরনের চিটিং ফ্রড এর সঙ্গে তারা যে যুক্ত আছে এটা তো পরিষ্কার। আর সব তার থেকে বড় প্রশ্ন হলো সবাই ঠিক কাজ করছে, ভুল করছে, পুলিশের বিচ্যুতি, পুলিশের ভুল, সাইবার ক্রাইমের এক্সপার্টাইজের অভাবে। তাগেরও বড় প্রশ্ন যে একটা শিক্ষা পোর্টাল তার এতটা করুণ দশা কি করে হলো যে তাকে এতটা ইজিলি হ্যাক করে যায় যেতে পারে? তাহলে সরকার কি করছে? সরকারের ভূমিকা কি? শেষ করো। বিভিন্ন জায়গা থেকে গরিব গ্রামবাসীরা অভিযোগ করছেন তারা টাকা দিতে পারেননি বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় তাদের নাম নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেতে গেলে কমপক্ষে 30,000 টাকা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এবং তার বাড়ি বানিয়ে দেওয়ার সামগ্রিক যে মেটেরিয়াল বা বানিয়ে দেওয়ার দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস, স্থানীয় নেতারা। এটাই গোটা বাংলার চিত্র, এটাই থামরুল, এর বাইরে কিছু নেই। যে প্রশ্নটা করছিলাম, মদন মিত্র এবং হুমায়ুন কবির এই দুজনই আজকে যে একই সুরে কথা বলছেন, দুই তৃণমূল নেতা, যে শক্তিশালী বিরোধী দলটা না হলে দুর্নীতি আটকানো যাচ্ছে না, তার ভোটের পরে যে ছবিটা দেখা যায় বিরোধীদের উপর আক্রমণে আপনারা যে অভিযোগ তুলে ধরেন, কথায় কাজে এক তৃণমূল। না না, আমরা এই বিষয়ে কোনো আলোচনা করতেই আমাদের কোনো উৎসাহ নেই। আর পশ্চিমবঙ্গের মানুষেরও এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে চিনতে কোনো ভুল নেই, কারণ হুমায়ুন কবির, মদন মিত্র, মমতা ব্যানার্জির উত্তরাধিকারী বা আরো যারা দলে আছেন তারা সবাই, পুলিশ, এরা সবাই মিলেমিশে এক হয়ে গেছে। মানুষ এটাকে গোটা ফুটবল বলে মনে করে। খেলা হবে তো ঠিক, ওরা তো খেলছেন ফুটবলের মতো। মানুষ এটাকে ফুটবল বলে মনে করে এবং মানুষই এটাকে জালে জড়িয়ে দেবে। একটু অপেক্ষা করুন। শক্তিশালী বিরোধী পক্ষ নিয়ে আপনাদের প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি বলছেন অবশ্যই দুর্নীতি রুখতে শক্তিশালী বিরোধী পক্ষ প্রয়োজন এবং ফর্মুলা 1 হওয়া উচিত সুকান্তকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা। বক্তা তথাগত রায়। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। অন্যদিকে এই যে ট্যাপ কেলেঙ্কারির কথা বলা হচ্ছে, এত বড় পুলিশি নেটওয়ার্ক, বিরোধীদের বিভিন্ন সভা সমিতির খবর তার আগে পেয়ে যান, কিন্তু হাজার হাজার অ্যাকাউন্টে টাকা ঢুকলো অ্যাকাউন্ট ভাড়া করে, পুলিশি নেটওয়ার্ক কোনো আঁচ করতে পারলো না। 1 বছর ধরে ট্যাপ কেলেঙ্কারিতে অ্যাকাউন্ট ভাড়া করে সেই অ্যাকাউন্টে টাকা পাচার করা হচ্ছে। সরকার একটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে ট্যাব দেবেন, ঘোষণা সর্বস্ব সরকার, কিন্তু সেটার এক্সিকিউশন কিভাবে হবে সেটার উপরে নজরদারি করবার মতো সরকারের কাছে পরিকল্পনা নেই। একটা পোর্টাল চালাচ্ছে যাকে ইজিলি হ্যাক করা যায়। এই হ্যাকিং এর তত্ত্ব সম্পূর্ণ ভুল। যেভাবে বালি খাওয়া হয়েছে, যেভাবে কয়লা খাওয়া হয়েছে, যেভাবে আবাস যোজনার বাড়ি খেয়ে ফেলা হয়েছে, যেভাবে 40,000 চাকরি খেয়ে ফেলা হয়েছে, এখানে এভাবেই ট্যাবটাও কেড়ে ফেলা হয়েছে। গতকাল 6 আসনে নির্বাচন হলো, তো প্রথম থেকে আপনাদের নেতারা আপনারাও দাবি করেছিলেন যে কমিশন এখানে খুব একটা নিরপেক্ষ কাজ করছে না। শুভেন্দু অধিকারী তিনি গতকাল হাওড়ায় বললেন যে যিনি আরি জামতা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কমিশনের তরফে রয়েছেন, তিনি একটা লোভনীয় পদের অপেক্ষায় রয়েছেন। কমিশনের তরফ থেকে স্বচ্ছতা ছিল না, নিরপেক্ষতা ছিল না। প্রথমত আপনারা না না, আমরা তো প্রথমেই বলছি এখানের যার কথা আপনি বলছেন তার কাজকর্মে আমরা খুশি নই। আমরা নির্দিষ্ট অভিযোগ, নির্দিষ্টভাবে কতগুলো বাড়ি চিহ্নিত করে যাবার পরেও সেখানে সময় মতো যদি ফোর্স না পৌঁছানো যায় তার দায় কে নেবে? তার দায় তো এই নির্বাচন কমিশনকে নিতে হবে।
গতকালকে তৃণমূল যেভাবে নির্বাচন করিয়ে থাকে সেভাবেই নির্বাচন করেছে। মানুষ একটা নতুন নির্বাচন সংস্কৃতি গতকালকে খুঁজে পায়নি। একইভাবে সেই সেন্ট্রাল ফোর্স পুলিশকে সঙ্গে নিয়ে বড় রাস্তার উপর দিয়ে ঘুরছে, আর ভেতরে থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশন পুলিশ আর দুষ্কৃতি আর সিভিক ভলেন্টিয়াররা মিলে চালিয়ে যাচ্ছে। সরকার এদের কোনো ভূমিকা নেই। 2021, 2024 এমনকি এই 26-এর আগে এই উপনির্বাচন একই লোক থাকলেন, আপনারা তো বহুবার তাকে সরানোর দাবি জানিয়েছিলেন। দেখা যাক, দেখা যাক। তৃণমূলের যতদিন করার করে নিক, সময় শেষ হয়ে গেছে। শেষ প্রশ্ন, এই যে কেন্দ্রের দল তারা কেন্দ্র বিরোধিতা করছে, বিভিন্ন সময় কেন্দ্রীয় কমিশনের বিরোধিতা করছেন আপনাদের নেতারা, টুইটে কখনো জানাচ্ছেন যে ঠুকো জগন্নাথ রয়েছেন কমিশনের তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, এটা কি কোনো কৌশল? কে কি টুইটে করেছেন এগুলো আমার জানা নেই। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই কমিশনকে ট্যাগ করে। সুকান্ত মজুমদার আমাদের দলের সর্বভারতীয় সভাপতি, তার